চলতি বছরে ৩রা জুলাই আমরা প্রথম অমরনাথ তীর্থযাত্রা শুরু করি। প্রথমবার এই তীর্থযাত্রার এক অমূল্য অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরি। পৌরাণিক তথ্য অনুযায়ী পুরাণ তথ্য অনুযায়ী শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য অমরনাথের গুহায় নিয়ে এসেছিলেন। কথিত আছে, একটি উপযুক্ত এবং জনবসতিহীন স্থানের সন্ধানে সর্বস্ব ত্যাগ করে শিব এই জায়গায় নিয়ে এসেছিলেন। প্রথমে পেহেলগামে তিনি তার নন্দী ষাঁড়কে ত্যাগ করেন। এরপর চন্দনবাড়িতে ভগবান শিব চাঁদকে তার জটা থেকে মুক্ত করেন। শেষনাগ নামে হ্রদে পৌঁছে তিনি তার গলা থেকে সাপের মালাও খুলে ফেলেন। এরপর তিনি তার প্রিয় পুত্র শ্রী গণেশজিকে মহাগুণ পর্বতে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন। পঞ্চতরণীতে পৌঁছানোর পর শিব বিসর্জন দিয়েছিলেন পঞ্চভূতকে। এরপর শিব পার্বতী এই পর্বতমালায় তাণ্ডব নৃত্য পরিবেশন করেন। গুড মর্নিং। আজ 3 জুলাই। আমরা আজকের কলকাতা থেকে 4 জনে শ্রীনগর যাচ্ছি ইন্ডিগো এয়ারে। তো আমাদের ডাইরেক্ট ফ্লাইট আছে। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমাদের ডেস্টিনেশন বা যাত্রা বলতে পারেন সেটা হচ্ছে অমরনাথ। আমি লাস্ট অক্টোবরে শ্রীনগর গেছিলাম। তো এখন আমরা শ্রীনগরে থাকবো, আজকের নাইটটা স্টে করব, কালকের পেহেলগাম যাব। তো ওখান থেকে RFID কার্ড জোগাড় করে রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে অলরেডি অনলাইনে। আমরা যবে ওপেনিং হয়েছিল রেজিস্ট্রেশন তখনই আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। তো এখন আমাদের যাত্রা স্টার্ট 4 আর 5-এ আছে। আমরা যে ডেটটা আমরা পাবো মোটামুটি রেজিস্ট্রেশনে 4-5 দুটোই আছে। আমরা 5 তারিখেই যাত্রা স্টার্ট করব। RFID কার্ডটা আমাদের নিতে হবে। তো আজকে আমরা কলকাতা থেকে এখন শ্রীনগর যাব, তারপর শ্রীনগরে নাইট স্টে করব। পরের দিন সকালে আমরা পেহেলগাঁও যাব। তো অনেক দিন বাদে আমরা আবার ট্রেকিং জন্য বাইরে বেরিয়েছি। এটা ট্রেকিং ঠিক নয় বলতে পারেন, এটা অনেক দিনের আমার ছোটোবেলার মনের ইচ্ছা যে কোনো না কোনো সময় কেদার যাব, কোনো না কোনো সময় অমরনাথ যাব। তো কেদার আমি যখন করেছিলাম তখন আমি ব্লগ করতে পারতাম না, সেই সময় জাস্ট স্টিল পিকচার ভিডিও নিয়েই জাস্ট ফটো আপলোড করতাম। তো এখনও সেইটাই, ব্লগের আমার কোনো দিনই কোনো ইচ্ছে নেই, জাস্ট মেমোরিটাকে রেখে দেওয়া, স্টিল বলুন ভিডিও বলুন, যাতে পরে গিয়ে নিজেই দেখতে পারি যে হ্যাঁ যেতে পেরেছি। সেই কারণেই আমার এই ভিডিও আপলোড করা। তো আজকের আমরা কলকাতা থেকে এখন শ্রীনগর যাব। ইন্ডিগো আমাদের 2:45-এ ফ্লাইট। আমরা অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন 1:15 বাজে। তো চলুন এখন শ্রীনগরে আমরা আগে পৌঁছাই। শ্রীনগরে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেছি। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়েছি 20 মিনিটস হয়ে গেছে। আমাদের ল্যান্ডিং টাইম ছিল 5:45, কিন্তু সেটা তার আগেই হয়ে গেছে 15 মিনিট। তো তার আগে রফিকও চলে এসেছে ল্যান্ডিং হওয়ার সঙ্গে সঙ্গেই। যখন অ্যারাইভ করেছিল শ্রীনগর এয়ারপোর্টে, তো তারপর কানেকশান আসতেই রফিক এসে গেছে। রফিককে আপনি আমার লাদাখ ট্যুরে দেখেছেন, দেখুন ও আমার সঙ্গেই রয়েছে। তো ও এখান থেকে আমাদের এখন RFID কার্ডটা ট্রাই করছে যদি পাওয়া যায় বেস ক্যাম্প থেকে। তো আমরা এখন বেস ক্যাম্প যাচ্ছি, ওখানে যদি পেয়ে যাই আজকে, ওখান থেকে কালেক্ট করে আমরা শ্রীনগরে আজকের নাইটটা স্টে করব। কালকের আমরা সকালবেলায় আর্লি মর্নিং পেহেলগাঁওর জন্য বেরিয়ে যাব। রফিক আমাদের সারাক্ষণ থাকবে আমাদের সাথে। কালকের ও আমাদের পেহেলগাঁওতে ড্রপ করবে, দেন ও ব্যাক করার পরে আমাদের সঙ্গে ও আবার রিসিভ করবে বালতাল থেকে। তো এখন আমরা যাচ্ছি RFID কার্ডের জন্য বেস ক্যাম্পে। তো এখন অলরেডি আমরা শ্রীনগরে পৌঁছে গেছি কলকাতা থেকে এসে। আমরা খুব সেফলি এসেছি, অনেক টেনশান, অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে এসেছি। যাই হোক, অনেক পিসফুল, খুব ভালো এসেছি। আর এখন এখানে না খুব ফ্রি, ফাঁকা রয়েছে একদম, বেশ ভালো লাগবে আপনাদের আসলে। শ্রীনগর আসুন, আসলে দেখুন শ্রীনগরে ঘুরে
ভালো লাগবে শ্রীনগরে। আর আমরা যেসব স্পটে যাব আপনাদের সেখানে সবই ভিডিও করে দেখাবো, সবই আপনাদের ভিডিওতে আপলোড করব। এখন আপাতত আমরা RFID কার্ডটা কালেক্ট করার জন্য চেষ্টা করছি, ওটা পেয়ে গেলে অনেকটা মনের শান্তি। চলুন দেখা যাক। তো শ্রীনগর দেখুন আপনারা, আমরা এয়ারপোর্ট থেকে সবে বেরিয়ে বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। তো রাস্তার ভিউটা দেখুন, ভালো লাগছে। অনেক দিন বাদে এলাম, প্রায় লাস্ট অক্টোবরে আমি এসেছিলাম। তো অক্টোবরের পরে মানে এই আবার আমরা জুলাইতে এসেছি। এত আমি জানি না এর পরে আবার কবে আসতে পারবো, তবে আসবো নিশ্চয়ই, শ্রীনগর আসবো। আর ওখানকার লোকজন খুবই ভালো, ওদের সঙ্গে আপনারা যখন আলাপ করবেন, কথা বলবেন, তখন বুঝতে পারবেন ওদের আতিথ্যটা অন্য রকমের। আপনারা যারা মেশেননি তাদের হয়তো একটু ডাউটফুল লাগতে পারে, কিন্তু আপনারা আসুন, শ্রীনগর আসুন, কাশ্মীর আসুন, কাশ্মীর দেখুন, কাশ্মীরের লোকজনের সঙ্গে কথা বলুন, দেখবেন ভালো লাগবে। চলুন আমরা এখন আপাতত বেস ক্যাম্পের দিকে যাই, আর রাস্তায় কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমরা এখন পেহেলগাঁও থেকে পাঞ্চক বলে একটা জায়গায় যাচ্ছি, বেস ক্যাম্প। তো পাঞ্চকে বলছে ওখানে RFID কার্ড দিচ্ছে, জানি না গেলে টাইমিংয়ের মধ্যে পাবো কি না, তো দেখি চেষ্টা করে ট্রাই করে। তো এই রাস্তাটাই পেহেলগাঁওয়ের রাস্তা, তো এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তাও যখন ব্যাক করবো ডাল লেকের দিকে, সেটা আবার অন্য হাইওয়ের রাস্তা দিয়ে ফিরবো, সেই যখন ফিরবো ওই রাস্তাটাও আপনাদের সামনে দেখাবো। পেহেলগাঁওয়ের রাস্তাটা দেখুন। RFID কার্ড পেয়ে গেছি। কাল থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে, কাল 4 তারিখ। ডাইরেক্ট কলকাতা থেকে আমরা শ্রীনগর এয়ারপোর্টে এসে ওখান থেকে পাঞ্চক বলে একটা জায়গায় এসে RFID কার্ডটা পেয়েছি। তো প্রচুর লাইন, প্রচুর কষ্ট এখানে এসে। আপনি মানে যদি রেজিস্ট্রেশন না করিয়ে নিয়ে আসেন, রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে আসলে কোনো অসুবিধে নেই। অনলাইন রেজিস্ট্রেশনের থেকে আমার মনে হয় ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করানোই ভালো। আর আজকের আপাতত অলরেডি এখন বাজে 6টা 7টা, প্রায় 7:30 বাজে। দেখুন এখন দিনের আলোই রয়েছে 7:30টায় শ্রীনগরে। আর ওই যে দেখছেন পাঞ্চকের যে জায়গাটা দেখছেন, ওইখানেই আমাদের RFID কার্ড অনলাইন রেজিস্ট্রেশন এখানে যারা অন স্পট করছে তাদের হচ্ছে। তো আমাদের হয়ে গেছে, আমরা কাল থেকেই স্টার্ট করব যাত্রা। চলুন এখন হোটেলে যাই। তো আমরা এখন রয়েছি হচ্ছে শ্রীনগর পাঞ্চক বেস ক্যাম্পে। তো আজকের আমরা ওই 7:30 নাগাদ RFID কার্ডটা পেয়েছি। এই দেখুন RFID কার্ড অলরেডি আমরা পেয়ে গেছি। তো আমাদের একজনের, আমার ছিল 4 তারিখ, ওদের 5 তারিখ ছিল। তো প্রত্যেকেরই আমরা RFID কার্ড পেয়ে গেছি বলে তো আমরা কালকেরই যাত্রা স্টার্ট করে দেবো। কিন্তু যারা আমরা RFID কার্ড পেয়েছি তাদেরকে কালকে এখান থেকে যাত্রা শুরু করার জন্য কনভয়ের সাথে এবারে নিয়ে যাবে বলে, মানে যারাই যাত্রা শুরু করুক, যাদের পার্সোনাল কার থাকুক বা হায়ার করা কার থাকুক, যারা অন্য কারে, মানে এখানেও গাড়ির ব্যবস্থা আছে, সেই গাড়িতেও যাক, তাদের সঙ্গে কনভয়ের সাথেই মেনলি যেতে হবে। আর একটা ব্যাপার, এখান থেকে যাদের RFID কার্ড হয়েছে তাদেরকে বাইরে বেরোতে দেয়নি, গেটের বাইরে বেস ক্যাম্পের। এবার আমরা এখানেই রয়েছি টেন্টটা আপনাদের দেখাই। এই টেন্টে আমরা রয়েছি। আমরা টেন্টে একসাথে ধরুন 300-350 জন লোক রয়েছি। এরকম বহু টেন্ট রয়েছে বাইরে। তো এটাই মিলিটারি বেস ক্যাম্প।
এবার এখানে বাইরে লঙ্গরখানা রয়েছে, আর ওইখানে আপনার ভান্ডারা চলছে। ভান্ডারাতে আমরা নাইটে রাত্রিবেলা যে খাবারটা সেটা খেয়ে নিয়েছি অলরেডি। এখানেই আমরা রাত্রে রেস্ট নেবো, আর কাল সকালবেলায় ভোর 4টের সময় গাড়ি আমাদের এখানে চলে আসবে। আসলে গাড়িকে এখানে আপনাদের প্রথমে সিকিউরিটি পারপাসে করবে, চেকিং করাবে, তারপর গাড়িতে একটা স্টিকার দেবে অমরনাথ যাত্রার জন্য। তারপর আমরা এখান থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবো এবং কালকেরই আমরা যাত্রা শুরু করব। তো দেখা যাক, আজকে রাত্রিটা তো মোটামুটি এখানেই কাটাতে হবে। আমাদের তো এখনও অবধি কোনো অসুবিধে হয়নি, সবাই ঠিকই আছে। আমরা যে 4 জন এসেছি, আর সবাই আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, তো আরও 2 জন ভান্ডারায় খেতে গেছে। তো এখন রাত্রিটা এইভাবে এখন কাটাবো। কাল ভোরবেলায় আমরা পেহেলগাঁও উদ্দেশ্যে রওনা দেবো, ওখান থেকে চন্দনবাড়ি যাব। চন্দনবাড়ি থেকে আমরা হেঁটে যাত্রা শুরু করব। তো আজকে রাত্রে এই পর্যন্ত, কালকে সকালে দেখা যাক আমাদের কীভাবে আমরা চন্দনবাড়িতে গিয়ে পৌঁছাই, সেটাও আপনাদের সামনে নেক্সট ভিডিও তুলে ধরবো। গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বেস ক্যাম্পের মেন গেট যেখানে, কিন্তু গেটে এন্ট্রি দেয়নি এখনও অবধি। কারণ হচ্ছে গাড়ি এন্ট্রি দেবে হচ্ছে সকাল 6টায়। তারপর এখান থেকেই, এই বেস ক্যাম্প থেকেই গাড়ি আপনাদের কনভয়ের সাথে আমাদের এবারে যেতে হবে। মানে আর্মি যে কনভয় যাবে তার সাথে সাথে বাস বলুন, প্রাইভেট কার বলুন, হায়ার করা গাড়ি বলুন, যাদের যা রেন্ট কার যাদের আছে সবাইকেই ওই কনভয়ের সাথেই যেতে হবে। সে বালতাল দিয়েই যাক আর পেহেলগাঁও দিয়েই যাক। আর কালকে যারা RFID কার্ড পেয়ে গেছে আমাদের মতন, তো তাদেরকে ওই বেস ক্যাম্প থেকে আর বেরোতে দেয়নি, কারণ ওখানেই ওদের প্রোটেকশানে আমাদের থাকতে দিয়েছে। তবে হাই প্রোটেকশান রয়েছে এখানে, ব্যবস্থাপনা খুবই ভালো। টয়লেট থেকে আরম্ভ করে, লঙ্গরখানা থেকে আরম্ভ করে, এখানে দেখুন প্রচুর লঙ্গরখানা রয়েছে, আপনাদের দেখাই। এই হচ্ছে টোটাল বেস ক্যাম্পটা। এই পাঞ্চক, এইটাই হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এখানে আমরা রাত্রিরে ছিলাম। আর ওখানে দেখুন ভান্ডারা চলছে, এখানে প্রচুর 3-4খানা ভান্ডারা চলছে। আমরা এখান থেকে পেহেলগাঁও যাব। পেহেলগাঁওতেও সেরকম একটা বেস ক্যাম্পে, ওখানে আমাদের প্রথমে ওই RFID কার্ডটাই ইন্সপেকশন করবে। তারপর আমরা ওখান থেকে চন্দনবাড়ি থেকে যাত্রা স্টার্ট করব। তো এখন ওয়েদার তো কাল থেকে যথেষ্ট ভালোই আছে। সকালের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে একটা স্ল্যাক্স পরলে হয়ে যাবে, কিন্তু ওভারঅল দিনের বেলায় খুবই গরম, প্রচণ্ড গরম। 34 ডিগ্রি টেম্পারেচার, রাতে প্রায় 23 থেকে 24 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। জানি না বৃষ্টি কী হবে, ওয়েদার পাহাড়ের কোনো দিন কিছু বলা যায় না কখন কী হবে। ওপারে টোটালটাই আমরা বিকেলবেলায় যখন থেকে এখানে এসেছি তখন থেকেই এখানে সন্ধে হয়ে গেছে। তখন প্রায় আমাদের এখানে 7:30টায় 8টার সময় আলো ছিল, কিন্তু রাত্রির বেলায় যখন 9টা 9:30টার পরে ভান্ডারা শেষ হয়ে যাওয়ার পরে টোটালি সমস্ত এখানে ক্লোজ হয়ে যায়। আপনাকে নিয়মের মধ্যেই, টাইমের মধ্যে আর কি, টাইমের মধ্যেই আপনাকে ডিনার সব কিছু করে নিতে হবে। তো আমরা প্রায় 9:30 10টার সময় ডিনার করে 10:30টার মধ্যেই আমরা লঙ্গরখানায় চলে গেছিলাম। তো এখন আমরা রয়েছি হচ্ছে বেস ক্যাম্পে থেকে বেরিয়ে রয়েছি, মেন গেটে যাব ওখানে লাগেজ নিয়ে। কারণ গাড়িতে আমাদের লাগেজ একটা শিফটিং হবে, আর একটা লাগেজ নিয়ে আমরা ট্রেকে করব, মানে যাত্রা শুরু করব। তো অমরনাথ যাত্রার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ভিন্ন, পুরোপুরি আলাদা। আমি কেদার আগে করেছি, তবে আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স আমি নিয়ে যাব, বা আমি যেটুকুনি মনে নিয়ে যাব, সেটা অবশ্যই আপনাদের সামনে ভিডিওয়ে আপলোড করব এবং আপনারা দেখবেন। তাতে যদি কোনো আপনাদেরও পরবর্তীকালে আসার জন্য যদি কোনো হেল্প হয়, আমারও ভালো লাগবে। আর বারবার একটা কথা বলি, এই যে যাত্রাগুলো, কেদার বলুন, অমরনাথ যাত্রা, কেদারনাথ যাত্রা, তুঙ্গনাথ যাত্রা, পঞ্চকেদারের যে যাত্রাগুলো আমি করি, বেসিক্যালি এইগুলো কিন্তু আমার ভিডিও আপলোড করে ইউটিউবে দেওয়াটা, মানে বেসিক, মানে ভিডিও আপলোড করাটা ইউটিউবে রাখাটা একটাই কারণে, সেটা হচ্ছে আমার স্মৃতিতে এটা সঞ্চয় হয়ে থাকবে। মানে যেদিন পারবো না,
যখন আর হাঁটতে পারবো না, বারবার ধরে বলছি, তখন এইগুলোই আমার কাছে মনে রাখার বিষয়, যে আমি দেখব যে আমি এইগুলো এই সময় এই জায়গায় এসেছিলাম, এইভাবে এই পরিস্থিতি। এখন হয়তো সেই সময় আরও পরিস্থিতি চেঞ্জ হবে, হয়তো তখন অমরনাথ যাত্রার জন্য গাড়িও চলতে পারে বালতাল থেকে, মানে আমরা যেটুকুনি শুনতে পাচ্ছি এখানে। তো যাই হোক, ওভারঅল আমরা প্যালগাঁও দিয়ে এখন যাত্রার জন্য রেডি হচ্ছি, চন্দনবাড়ি দিয়ে যাব আমরা। এখন দেখা যাক, প্যালগাঁও যাচ্ছি, প্যালগাঁওয়ের পরিস্থিতিটা আগে দেখি। তবে খুব টাইট সিকিউরিটি রয়েছে। আপনাদের বলে রাখি, যারা প্যালগাঁও যাত্রা করবেন, প্যালগাঁও দিয়ে হোক বালতাল দিয়ে হোক অমরনাথ যাত্রা করবেন, বিকেল 3টে থেকে 3:30-এর পরে গেছিলাম, যে এখানে যখন আমরা কনভয়ের সাথে যাব, আমাদের যখন এয়ারপোর্ট বলুন আর এখানে যে আর্মি বেস ক্যাম্প রয়েছে, এর বাইরের এরিয়াটাই কিন্তু আমার ক্যামেরা কোনোভাবে অ্যালাউ করবে না, যার ফলে আমি ভেতরের কোনো পিকচার আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। আর আশা করি এটা রুলসটা আমি মানবো, এবং আমি কোনো তুলবও না লুকিয়ে ছড়িয়ে। অনেকেই তুলছে, বাট আমি তুলবো না। তো এখন অপেক্ষা, এখন বাজে 4:30 প্রায়। দেখা যাক, 6টায় টাইম দিয়েছে ওরা কনভয়ের সাথে ছাড়ার, মানে গাড়ি এন্ট্রি নেবে, ইন্সপেকশন হবে, তারপর আমাদের গাড়ি ওই কনভয়ের সাথে যাবে। দেখা যাক আজকের দিনটায় কী আমরা অভিজ্ঞতা লাভ করি, সেগুলো আপনাদের সামনে ভিডিওয়ে আপলোড করব। চলুন। আমরা এখন পানচকেই বসে রয়েছি, ওয়েট করছি। আমাদের গাড়িতে পারমিট হয়ে গেছে, এই যে পারমিটটা দেখুন, এই যে গাড়ির সামনে লাগিয়ে দিয়েছে। তো সামনে কনভয় আছে, কনভয়ের সাথেই যেতে হবে, তাছাড়া যেতে দেবে না। একসাথেই সব গাড়ি এখান থেকে ছাড়বে। এখন বাজে 7:30 এরকম, যেতে এখান থেকে 2 ঘন্টা লাগবে, প্রায় 1.5-2 ঘন্টা। আজকে উঠতে পারবো কি না জানি না, দেখা যাক, চেষ্টা করছি। তো এখন আমরা প্যালগাঁও যাচ্ছি, প্যালগাঁও বেস ক্যাম্প, ওখান থেকে চন্দনবাড়ি যাব, যতটা যাওয়ার এগিয়ে যাব। তারপর কালকের আর্লি মর্নিং অথবা আজকেরও ট্রাই করার চেষ্টা করব, যদি আজকের যাত্রা স্টার্ট করা যায়। তবে প্রচণ্ড কড়া হাতে, মানে নিয়মের সাথে রুলস রেগুলেশন মেনে সমস্ত মানে যাত্রা হচ্ছে, এবং পুরোটাই খুব সিকিউরলি হচ্ছে। এবং যারা আপনারা যাত্রা করবেন, দেখবেন এমনি স্মুথলি আছে, তবে টাইম হাতে নিয়ে আসবেন, বারবার ধরে বলে। এখন 11:20 মতন বাজে। আমরা অলরেডি চন্দনবাড়ি থেকে যাত্রা স্টার্ট করে দিয়েছি। আজকে 4 তারিখ। আমরা প্রথমে সকালবেলায় আর্লি মর্নিং পানচক্র থেকে চন্দনবাড়িতে এসেছিলাম। চন্দনবাড়ি থেকে আবার আলাদা গাড়ি এসে, মানে প্যালগাঁওতে এসেছিলাম, প্যালগাঁও থেকে আলাদা গাড়ি করে চন্দনবাড়িতে আসি, এবং আমাদের RFID স্ক্যান করার পরে তো আমাদের যাত্রার পারমিশন আমরা পেয়ে যাই, এবং অলরেডি আমরা যাত্রা স্টার্ট করে দিয়েছি। এই পথে আমি যা যা দেখব সবটাই আপনাদের
ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর এখন আপাতত হাঁটার পালা। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু হাঁটতে হবে, এটাই মেন মন্ত্র। চলুন হাঁটা যাক। পিছু টপের চড়াইটা দেখুন, আমরা ওই নিচ থেকে এসেছি। ওই যে ছোট ছোট বেস ক্যাম্পে হলুদ, ইয়েলো, ব্লু সমস্ত টেন্ট দেখা যাচ্ছে নিচ থেকে। এটা থেকে এসে ওই নিচ থেকে এসে আমরা এরকম উঠবো। উঠে ওই মাথায় দেখুন ছোট ছোট লোক দেখা যাচ্ছে যারা হেঁটে ওর টপে উঠছে, ওটাই পিছু টপ। তো আমি প্রায় হাফটা চলে এসেছি, এখনও অনেকটাই বাকি। তো এখন চলতে থাকি। এখন চলা ছাড়া কোনো উপায় নেই। ওরা পেছনে আছে অনেক, ওরা আসছে। আমাদের সঙ্গে বিপ্লব বলে যে ছেলেটা এসেছে, ওর লাগেজটা একটু ভারী হয়ে গেছে, যার জন্য ওর আসতে একটু টাইম লাগছে। তো এখন আমি অন্তত পিসি টপের প্রায় কাছে বলবো না, এখনও মানে 40% কভার করেছি, 60% বাকি আছে। চলুন যাই। দেখুন সামনে যে বোর্ডটা দেওয়া রয়েছে, সেই বোর্ডটা 2 কিলোমিটার দেখাচ্ছে পিসু টপ এখান থেকে, আর শেষটা দেখাচ্ছে 11 কিলোমিটার। দেখাচ্ছি আপনাদের বোর্ডটা। দেখুন এখান থেকে দেখাচ্ছে পিসু টপ 2 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার, পঞ্চতরণী 25 কিলোমিটার, হলিকেপ 31 কিলোমিটার, মানে যেখানে বাবার দর্শন হবে। তো আমি পিসু টপের প্রায় চলেই এসেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। চলুন ওটা যাক। ওই যে দেখছেন সব নামছে উপর দিয়ে, এই হচ্ছে পিসু টপ। চলুন ওটা যাক। চন্দনবাড়ি থেকে এখন পিসু টপের কাছে চলে এসেছি। তবে পিসু টপের যে চড়াইটা সেটা আপনাকে দূর থেকে দেখাই। এই রাস্তাটা যেটা স্ট্রেট গেছে, ওই স্ট্রেট রাস্তাটা গিয়ে ওইখান থেকে নিচে নামতে হবে। নিচে নামলে দেখুন একটা জিগজ্যাগ পয়েন্ট ওপরে উঠেছে জেডের মতন। এই যে ওপরে যেটা, এই যে নিচ থেকে 1.5 কিলোমিটার ওপরে, ওইটা হচ্ছে পিসু টপ। তো আমি এখন স্ট্রেট এটা নামবো, নেবে তারপর ওই 1.5 কিলোমিটার চড়াইটা জিগজ্যাগের করব। তো এটাই পিসু টপের সবচেয়ে টাফ চড়াই। তো এখন অনেকটাই আমরা কাছে চলে এসেছি পিসু টপের। এখন দেখুন আরও জিনিসটা আরও ভিজিবল হচ্ছে। এই দেখুন, এই যে নিচে আমি নামবো, এই নিচ থেকে নেমে দেখতে পাচ্ছেন এই যে উপরে উঠছে পুরো জেড আকৃতির একদম করে, একদম ওই টপে। ওটাই হচ্ছে পিসু টপের চড়াই। চলুন যাওয়া যাক। ইনফরমেশান দিই, এই যে নিচের রাস্তাটা দেখছেন জেড হয়ে উঠে, আমি প্রথমে আপনাদের হয়তো বলেছিলাম ওই রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে উঠতে হবে। ওটা ঘোড়ায় ওঠার রাস্তা, ওটা পুরনো যে রাস্তাটা ছিল সেটা ওই রাস্তা দিয়েই যেত, এখন ঘোড়া ওই রাস্তা দিয়ে আপ ডাউন করে। তো আমাদের রাস্তাটা এটা স্ট্রেট, এই যে পিড় খেয়ে ওই ওপরের টপে উঠেছে। তো আমরা এখন এই চড়াইটা করব স্ট্রেট, এই যে চড়াইটা গিয়ে ওপরে উঠেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, যেটা আমি আগের এতে দেখাচ্ছিলাম আপনাদের, এটা এখন ঘোড়া চলাচলের জন্য করেছে। হ্যাঁ, চলুন পিসু টপের কাছে এসে গেছি, প্রায় পিসু টপে এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে 1:03 মানে আমরা যাত্রা
স্টার্ট করেছিলাম 11:30 নাগাদ, 11:30, 12:30, 1টা। এই হচ্ছে পিসুটপ, দেখুন পিসুটপের গেট। আপনাদের দেখাই, দেখুন পিসুটপের ভিউটা দেখুন। যেখানে এসে পৌঁছেছি ওখান থেকে শেষনাগের দূরত্ব দেখাচ্ছে 7 কিলোমিটার, আর দেখাচ্ছে মহাগুনা স্টপ দেখাচ্ছে 11 কিলোমিটার, আর হলিকেপ 27 কিলোমিটার। তো আমরা 7 কিলোমিটারই আর যাবো, আর 2 কিলোমিটার এক্সট্রা যাবো বেস ক্যাম্পের জন্য। তো ম্যাক্সিমামটা আজকের যাত্রার ম্যাক্সিমাম পার্টটা চলে এসেছি। তো এখনও 7 কিলোমিটার বাকি আছে, মানে ধরুন আরও এক্সট্রা 2 কিলোমিটার, 10 কিলোমিটার ধরেই এগোতে হবে, কারণ বেস ক্যাম্প আছে। যাই হোক, আর ভিউটা দেখুন, যত এগোবেন না তত ভিউ ভালো লাগবে, যত এগোবেন। ওপরের ভিউটা দেখুন। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, এত ধুলো না, ভাবতে পারবেন না। রাস্তায় ঘোড়া এতটা ধুলো উড়িয়ে আসছে, এত ধুলো, মাস্ক ম্যাক্সিমাম টাইমে মাস্ক লাগবেই আপনার। ঠিক আছে, চলুন শেষনাগে দেখা হবে। দেখুন শেষনাগের জাস্ট ভিউটা দেখুন, ওইখানে হচ্ছে শেষনাগ। হ্যাঁ, ওখান থেকে জলটা এসে এইভাবে এসে এই পাহাড় বরাবর সিধা যাচ্ছে। তো জাস্ট ভাবতে পারবেন না, যেন সত্যি স্বর্গ, হেভেন যাকে বলে, সেটা এটা না দেখলে বোঝা যাবে না। সত্যিই স্বর্গ, পুরো স্বর্গ, পুরো স্বর্গ। দেখুন চারদিকে ওয়েদারটা দেখুন, নীল আকাশ, তার সাথে সাথে সবে বিকেলে সূর্যের আলো একটা ছটা পড়েছে, তার সাথে সাথে দেখুন শেষনাগের সবুজ জলটা দেখুন। ভাবতে পারবেন না এতটা টাফ আসার পরে হয়তো শারীরিক কষ্ট হয়, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। তারপরে এই দৃশ্য দেখলে না সব কষ্ট দূর হয়ে যায়। গুড মর্নিং। আজ 5 জুলাই। আমরা কালকের 7:30 নাগাদ শেষনাগে এসে পৌঁছেছি সন্ধে, কিন্তু সন্ধে তখন হয়নি, 7:30 এখানে আমাদের ওখানে যেরকম 5:30টার সময় বিকেল থাকে সেরকম। তো তারপর আমরা টেন্ট নিয়েছি, এই হচ্ছে আমাদের টেন্ট। এই যে দেখুন, এই যে টেন্টটা রয়েছে, এই হচ্ছে আমাদের টেন্ট। তো এই টেন্টেই আমরা কালকে রাত্রে ছিলাম। রাত্রে একটু বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু তারপরে ওয়েদারটা দেখুন, শুধু ভিউটা দেখুন। আমরা শেষনাগে আছি,
তো আজকে শেষনাগ থেকে আমরা পঞ্চতরণী যাব। আর এখানেই দুটো স্টিপ চড়াই আছে, তার মধ্যে একটা গণেশ টপ আছে, একটা মহাগুণা স্টপ আছে, এমজি টপ। তো এই দুটো আশা করছি বাবার দেখতে সবটাই পারবো, এতটা যখন এসেছি। আর আস্তে আস্তে করে যাব সবাই মিলে। তো আমরা 4 জনে আছি, আমরা খুব সেফই আছি এখনও অবধি, কোনো অসুবিধে নেই। প্রচণ্ড ভালো ব্যবস্থা এখানকার। সবচেয়ে বড় কথা, আপনি অল টাইম মানে যেখানে বেস ক্যাম্প দেখবেন, যেখানে দাঁড়ানোর ব্যবস্থা আছে, সেখানেই আপনি খাবার, জল, চা, মানে খাবার তো এলাহি ব্যবস্থা, যা চাইবেন তাই দেবে। তো যাই হোক, এখন বাজে প্রায় 6টা 20-25 হয়ে গেছে। তো আমরা এইবার যাত্রার জন্য স্টার্ট করব। যাত্রার লাইনটা আপনাদের দেখাই। এই দেখুন, দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, ওই দেখুন ওই মাথা থেকে সব লাইন দিয়ে এই জায়গায় এসেছে। তো আমরা স্টার্ট করব যাত্রাটা আজকেরই, আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। কালকের আমরা কিন্তু খুব চন্দনবাড়ি থেকে খুব লাকিলি তাড়াতাড়ি করে, মানে একদম আধা ঘন্টার টাইম ছিল, মানে 12:30টায় গেট বন্ধ করবে রেডটায়, না 12:30টায় গেট বন্ধ। তার মধ্যে আমরা 1.5 কিলোমিটার ওপরে উঠে পড়েছি। কারণ চন্দনবাড়ি থেকে যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হয়, সেখান থেকে আবার 1.5 কিলোমিটার উপরে আর একটা গেট আছে, নাহলে আপনাদের নিচে নামিয়ে দেবে। তো যাই হোক, তো আমরা মোটামুটি সেফলি এসেছি সবাই, আস্তে ধীরে সবাই মোটামুটি এসেছি। এখন আমরা রয়েছি শেষনাগে। আজকে শেষনাগ থেকে যাব পঞ্চতরণী। কালকের বাবার দর্শন করব, বাবার গুহার দিকে পৌঁছাবো। কিন্তু এখন আমাদের যাত্রা পঞ্চতরণী। তো দেখা যাক, আজকের রাস্তায় আপনাদের সামনে যা দেখব তাই তুলে ধরবো। এবং আগের ভিডিওতে আপনাদের আগের দিনের ভিডিওতে আপনাকে নিশ্চয়ই দেখিয়েছি শেষনাগের যে এটা। তো মানে ভাবতে পারবেন না, মানে যখনই আপনি পিছুটপ ক্রস করবেন, পিছুটপ ক্রস করার পর থেকে শেষনাগ অবধি, যে পেলগাঁও থেকে আপনার চন্দনবাড়ি, মানে পেলগাঁও থেকে আপনার গুহা অবধি, যে মানে আমরা শেষনাগ অবধি পৌঁছেছি, শেষনাগ অবধি যে ভিউ দুসারের রাস্তা, আপনার ওই দেখতে দেখতেই আপনার রাস্তার হাঁটার সময় চলে যাবে। চলুন আমরা যাত্রা স্টার্ট করছি।